অনেক দিন পরে লাইভে আসলাম। প্রায় মাসখানেক তো হয়ে যাবে, তাই না? আসলে হয়ে ওঠেনি অনেক কারণে। তবে আমি বিশ্বাস করি যেটা, যে আল্লাহ তাআলা যখন যেটা নির্ধারিত রাখেন তার বাইরে চাইলেও হয় না। আমার হয়তো অনেকবারই আসার ইচ্ছে ছিল, কোনো না কোনো কারণে, কোনো না কোনো অসুবিধার জন্য আসা হয়নি। আমি বিশ্বাস করি যেটা, যে আজকের দিনটাই নির্ধারিত ছিল আমার লাইভে আসার, হয়তো বা সেই জন্যই আসা হয়েছে। তো যে জন্য যে কথাটা বলতে চাচ্ছি, যে লকডাউন তো উঠে গেছে। নাইলা কিছু বলবে? এখন লকডাউন থেকে উঠে গেছে, আবার উঠেনি, অনেক রকমের আমরা বলবো যে সীমিত আকারে হলেও কাজ শুরু হয়েছে, তাই না? এই কাজ শুরুর ফাঁকে ফাঁকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে এখনো সতর্কতার ব্যাপারটা আছে, কিন্তু আতঙ্কগ্রস্ত ভেতরে যেন না ঢুকাই। এটা হচ্ছে সবার আগে সবার কাছে আমার অনুরোধ। হ্যাঁ, সতর্ক থাকতে হবে, ডেফিনেটলি সতর্ক থাকতে হবে, কিন্তু আতঙ্কগ্রস্ত হওয়া চলবে না। আতঙ্কগ্রস্ত হলে কোনো সলিউশন আসবে না। কিন্তু উপরন্ত হচ্ছে কি, উপরন্ত আমরা কিন্তু মরার আগে মরে যাব। হ্যাঁ, অবশ্যই কোভিড একটা মারাত্মক রোগ, ছোঁয়াচে রোগ, সবই ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টই বলবো, যে স্বীকার করব যে হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু তার জন্য এটা উচিত নয় যে প্রতিনিয়ত যদি আমরা খবর দেখতে থাকি, প্রতিনিয়ত যদি আমরা ওই যে ক্রিকেট খেলার রিপোর্টের মতো জানতে থাকি, আমরা কিন্তু আমাদের মনের যে শক্তি, মনের যে সাহস, হ্যাঁ আসলে এটা কিন্তু বিল্টিং। হ্যাঁ, মনের সাহসটা, এই সাহসটা কিন্তু আমাদেরকে অনেকখানি প্রোটেক্ট করে। আমি মনের সাহস রাখা মানে কিন্তু অর্বাচীনতার কথা বলি না। মনের সাহস কিন্তু অন্য জিনিস, অর্বাচীনতা নয়। হ্যাঁ, মনের সাহস আছে বলে এখন আমি গিয়ে 5-10 জনের সাথে বসে আড্ডায় বসে গেলাম, গল্প করা শুরু করলাম না। মনের সাহস আছে বলে আমি নিজেকে সতর্ক রেখে জীবনের সঙ্গে সুন্দরভাবে তাল মিলিয়ে চলার চেষ্টা করলাম। আমি যখনই আতঙ্কিত হচ্ছি, আমার আতঙ্ক কিন্তু আমার পরিবার পরিজনের মধ্যেও ছড়িয়ে পড়ছে। মধ্যে দিয়ে কি হচ্ছে, মধ্যে দিয়ে পুরো বাড়ির মধ্যে একটা আতঙ্কগ্রস্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে। মধ্যে দিয়ে আতঙ্কগ্রস্ত হওয়া মানে কিন্তু মন ভেঙে যাওয়া। মন ভেঙে গেলে ডেফিনেটলি ওটা শরীরকেও আক্রমণ করে। তখন দেখা যায় যে একটু অল্পতেই হালকা জ্বর জ্বর ভাব না হতেই কিন্তু আমার মনে হচ্ছে ও মাই গড আমার বোধহয় জ্বর হয়ে গেছে, ও মাই গড আমার বোধহয় গলা ব্যথা করছে, ও মাই গড আমি বোধহয় কোভিড আক্রান্ত হয়ে গেছি। অর্থাৎ আতঙ্কে মানে কি বলবো, একেবারে পাগলামি শুরু করে দিলাম। দেখা গেল আমার পুরো পরিবারও তার মধ্যে জড়িয়ে গেল। ডেফিনেটলি কোভিডের অনেক রকমের, কোভিড-19 কিভাবে হয়, কি ধরনের কি ব্যাপার, সব কিছুই কিন্তু আমরা এতদিনে একেবারে পাখি পড়া পুঁথি পড়ার মতো মুখস্থ হয়ে গেছে। তো ওইখানগুলো আমাদের জানতে হবে। তার সাথে সাথে সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো বলা হয়েছে, যে মাস্ক পরতে হবে বাইরে গেলে, ডেফিনেটলি বাইরে গেলে যখনই মানুষের সাহচর্যে আসা যাবে মাস্ক থেকে মাস্ক পরে নিজেকে প্রোটেক্ট করতে হবে, এবং সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে। সেটা এখন 3 ফিট 6 ফিট যেটাই হোক, অ্যাকচুয়ালি দেয়ার আর সাম ইনস্ট্রাকশনস গিভেন বাই WHO। ওগুলোর মতো যেগুলো নির্ভরযোগ্য সাইট আছে ওগুলো মেনে কিন্তু আমরা চলছি। না চললে এই 3 মাস পর্যন্ত আমরা আছি কি করে? হ্যাঁ, না চললে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি ডেফিনেটলি আমরা চলছি বলে এখন পর্যন্ত আমরা অনেক ভালো আছি, অনেক উন্নত দেশের চাইতে আমরা ভালো আছি। এখন এই চলাটাকে আমাদের অব্যাহত রাখতে হবে, বাট মনকে ভেঙে দিয়ে নয়। মনকে ভেঙে দিয়ে আমরা কিন্তু এই চলাটার পথে আরেকটা বিরাট ভগ্নতার সৃষ্টি করবো। আমরা একটা বড়, ওই যে অনেক সুন্দর একটা রাস্তার মধ্যে হঠাৎ বড় একটা যদি গর্ত হয়ে যায়, তাহলে গর্তটা কি হবে? গর্তটা আমাকেই কিন্তু ওটার মধ্যে হঠাৎ করে ফেলে দেবে। কিন্তু আমরা যদি ওই গর্তটা সৃষ্টি করার থেকে বিরত থাকি, অর্থাৎ মনটাকে যদি শক্ত রাখি, তাহলে অনেক বড় রাস্তায় যদি একটা গর্তও পাওয়া যায়, আমরা কিন্তু ঠান্ডা মাথায় ওটার উপর একটা যে কোনোভাবে ওটার পাশ কাটিয়ে হলেও, কিংবা ওটার উপরে একটা ইট বিছিয়ে হলেও পালানোর চেষ্টা করব। আতঙ্কগ্রস্ত হয়ে নিজেই গর্তে ডুবে যাব না। আতঙ্কটা কিন্তু অনেক বড় জিনিস। হ্যাঁ, আমাদের বহু আগে আমার সেই দাদি নানির আমলে কিন্তু একটা কথা ছিল, সেটা ছিল যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। মনের বাঘটাকে, তার মানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, মনের বাঘটাকে কিন্তু কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ, মনের বাঘটা কি, বনের বাঘ তো বনে গেলে খাবে, আর মনের বাঘ তো আমার মনের মধ্যেই বসে আছে। এখন এই বাঘটাকে
শক্তিশালী কিভাবে করছি? বাঘটাকে আমরা শক্তিশালী করছি আতঙ্ক দিয়ে। আতঙ্ক কিন্তু বাঘটার খুব প্রিয় একটা খাবার। সো যত বেশি আমি আতঙ্কিত হচ্ছি, মনের বাঘটা তত বেশি স্বাস্থ্য সবল হয়ে আমাকেই খেয়ে ফেলার জন্য রেডি হয়ে যাচ্ছে। এই কাজটা ভুলেও করা যাবে না প্লিজ। হ্যাঁ, সবাইকে বলছি। আর আরেকটা কথাও মনে রাখতে হবে সবসময় যে হ্যাঁ ঠিক আছে, করোনা হতেই পারে, বাট করোনা মানেই কিন্তু মৃত্যু নয়। আর মৃত্যু সেটা কিন্তু নির্ধারিত। চাইলেই কিন্তু আমি করোনায় মারা যাবো বলে আমি ডিক্লেয়ার দিলাম, আমার কিন্তু করোনায় মৃত্যু নাও হতে পারে, আবার আমার আর যাই হোক করোনায় মৃত্যু হবে না এটা বললেও কিন্তু ভুল বলা হবে। অর্থাৎ মৃত্যুটা নির্ধারিত। মৃত্যুটা যখন নির্ধারিত আমরা জানি, তাহলে এটা নিয়ে আমরা বারবার যখনই মানুষের কান মেয়েছে কি হয়েছে, ও মাই গড, কিছু কিছু মানুষও আছেন আমি দেখেছি যে অহেতুক এই খবরগুলো ফেসবুকে দিতে খুব পছন্দ করে। তাদের কোনো পরিচিত কিছুই না, কিন্তু নিউজগুলো দিচ্ছে। যে নিউজগুলো আমরা রেডিওতে পাচ্ছি, পেপারে পাচ্ছি, অনলাইন পোর্টালগুলোতে পাচ্ছি, তারপর ওনারা ব্যক্তিগত উদ্যোগে অনেক উৎসাহিত হয়ে হয়ে এগুলো দিতে থাকেন। এগুলো আমার কাছে না, যারা এগুলো করেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, এটা করবেন না প্লিজ। হ্যাঁ, এটা করবেন না। এটা করলে মানুষের মানসিকভাবে অনেক বেশি ভেঙে যায়। হ্যাঁ ঠিক আছে, আপনার যদি খুব মনে হয় যেন অমুকের মৃত্যুর খবর দিয়ে আপনি সবাইকে খুব জানান দিতে পারছেন, আপনি একটা টক অফ দ্য টাউন হয়ে যাচ্ছেন, এ ধরনের টক অফ দ্য টাউন না হলে কি যায় আসে? হু কেয়ার্স? আমি বারবার 10 জন 20 জন 25 জন যাদেরকে আমি চিনি না জানি না তাদেরও খবর সবাইকে খুঁচিয়ে খুঁচিয়ে জানিয়ে দিই, কি লাভ হলো? যাদের মৃত্যু খবর আমি আদৌ দিচ্ছি, তারা যখন জীবিত ছিল আমি তাদের কবার খোঁজ নিয়েছি, কবার জানতে চেয়েছি ওরা কেমন ছিল। হ্যাঁ, তাহলে তাদের মৃত্যুর খবরকে চাউর করে জানানোর জন্য আমরা পাগল হচ্ছি কেন? তার চেয়ে বরং প্রত্যেকদিন আমি বলবো এটা ফেসবুকে জানিয়ে আরো 10 জনকে মৃত্যু ভয় আতঙ্কিত না করে ওই মানুষগুলোর জন্য তাদেরকে আমি বলি যে প্লিজ নামাজ তো পড়ি আমরা, নামাজে না হয় এশার নামাজের পরে একটু মন খুলে দোয়া করলাম, সেটা কিন্তু অনেক বেশি উপকারী বলে আমি মনে করি। এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, কারণ আমার কাছে মনে হয় কি যে মানসিক সুস্থতা এখন সবচেয়ে বড় অস্ত্র আমাদের জন্য। আমাদের প্ল্যাটফর্মে মানসিক সুস্থতা রাখতে হবে, কারণ মানসিক সুস্থ থাকলে না আমরা যে কোনো কিছু একটা সুন্দর একটা সিদ্ধান্তে যেতে পারি। যেমন সব কিছু বাদ দেয়, আমি যখন মেন্টালি আপসেট থাকি, যে কোনো কেউ, তোমরা তো সবার জন্য আমি কথাগুলো বলছি, তো ধরো তুমি মেন্টালি যখন আপসেট থাকো তখন কিন্তু তুমি অনেক সময় দেখবা যে ফ্যানের সুইচ অন করতে গিয়ে 10টা সুইচ জ্বালিয়ে ফেলতেছো, ফ্যানের সুইচ ওপেন হয়। ওয়ারে এই বাড়িতে চোখ বন্ধ করো কিন্তু তুমি ফ্যানের সুইচ ওপেন করার কথা পাচ্ছ না কেন? মেন্টালি তুমি ডিস্টার্ব, হয়তো কারোর সাথে ঝগড়া করেছো, অথবা কোনো কারণে অফিস নিয়ে তুমি টেনশনে আছো, অথবা কোনো না কোনো কারণে বাচ্চা কথা শুনেনি, বাচ্চার পিছনে চিল্লাচিল্লি করছো, মানে কোনো না কোনো কারণে তুমি যখন মেন্টালি ডিস্টার্ব থাকছো, যে ফ্যানের সুইচটা তুমি চোখ বন্ধ করে চালাতে পারো সেটাও কিন্তু তুমি দেখা যাচ্ছে ওপেন করতে পারছো না। এটা খুব ছ্যাঁচড়া উদাহরণ দিলাম, আমি কিন্তু সবসময় বলি আমি খুব ছ্যাঁচড়া উদাহরণ দিই। এটার কারণ হচ্ছে এই ছ্যাঁচড়া উদাহরণ দিয়ে ইজি হয় বোঝার জন্য, সবাইকে বোঝানোর জন্য। মানে আমি যেটা বলি সেটা একটা ক্লাস 4-এর বাচ্চাও বুঝতে পারবে। তো ক্লাস 4-এর বাচ্চা যদি বুঝতে পারে তাহলে 40-45 বছরে তোমাদের তো বোঝার কোনো অসুবিধা নেই, তাই না? তো এখন কথা হচ্ছে মনটাকে আমার ঠিক রাখতে হবে, আর মনটাকে ঠিক রাখার জন্য সবার আগে হচ্ছে মনোবল শক্ত রাখার জন্য আমার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার উপর। হ্যাঁ, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা সবাই এই কোভিড থেকে বেরিয়ে আসতে পারবো, আমি ডেফিনেটলি বিশ্বাস করি। এই কোভিড বলো আর যাই বলো কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ডেফিনেটলি অনেক লোক মারা যাচ্ছে, তো এটা তো আমাদের হাতে নেই, এটা তো আমাদের হাতে নেই। মৃত্যু তো আমি সবার আগেই বললাম, মৃত্যু কিন্তু সবারই নির্ধারিত, বাট কখন কোথায় হবে সেটা আমরা জানি না। কিভাবে হবে, থ্যাংক ইউ নাইলা। হ্যাঁ, কখন কিভাবে কোথায় হবে সেটা কিন্তু জানি না, বাট মৃত্যু নিশ্চিত। তো নিশ্চিত মৃত্যু নিয়ে এত আতঙ্কিত না হয়ে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের জীবনের চলার ক্ষেত্রে কোভিডকে মেনে নিয়ে চলার ব্যবস্থা করতে হবে। কোভিডকে মেনে নিয়ে চলা অর্থাৎ যত রকমের সতর্কতা অবলম্বন করা যায় আমরা তা করব, বাট আতঙ্ক শব্দটাকে আমি বলবো জাস্ট ক্যান আউট, ডাস্টবিনে ফেলে দেবো। এবং যারা এরকম আতঙ্কিত করছে আননেসেসারি তাদের থেকে একটু দূরে থাকবো, কারণ দরকার নাই তো। যারা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যারা আতঙ্কিত খবর টবর দেন, বেশিরভাগ ক্ষেত্রে ওই আতঙ্কের খবর দিয়ে ওনারা কিন্তু লালা লাপ্পা গান শুনতে বসে যান। কিন্তু হয়তো বা সকালবেলায় এই আতঙ্কিত খবরে একটা মানুষ যার হয়তো একটু হার্টের অসুবিধাও আছে, সে কিন্তু ওই খবরটা পেয়ে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। যে দিছে সে কিন্তু ওইটা দেওয়াই শেষ, এরপরে কিন্তু সে লালা লাপ্পা গান শুনতেছে, সে ভুলেও গেছে। এরকমও অনেক মানুষ আছে, আমি এরকম অনেক মানুষকে চিনি যাদেরকে আমার কাছে খুব স্যাডিস্ট মনে হয়। হ্যাঁ, স্যাডিস্ট
যে প্রত্যেকটা মানুষের উচিত আসলে মানুষকে যতটুকু পারে সাহস দেওয়ার, মানুষকে সতর্ক করার, ডেফিনেটলি আতঙ্কগ্রস্ত করার আমার বিশ্বাস যেটা, এটা কোনো মানুষের উচিত না। মানুষ মানুষের পাশে দাঁড়াবে হাতিয়ার হিসাবে, হ্যাঁ, মানুষ মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা তো আতঙ্কগ্রস্ত করা। সকালবেলা উঠে আমি অনেকে দেখি এরকম, আমি না অবাক হই যে কেন এই ধরনের মনোবৃত্তিটা কেন সকালবেলা একদম এই এমন সব নিউজ যেটা কোনোভাবে লতায় পাতায় সম্পর্কিত নয়, সেটা পারলে ডাউনলোড করে আপলোড দেওয়া হচ্ছে যে দেখুন এই আতঙ্কের খবর। এই দেখুন এই আতঙ্কের খবরের ব্যক্তিদেরকে বলি দয়া করে করেন না প্লিজ। হ্যাঁ, আমার কাছে আমি আসলে এটা নিয়ে খুব মেন্টালি আপসেট থাকি, সবাইকে না বলাও যায় না কিছু, কিন্তু অ্যাটলিস্ট আপমর জনগণ হিসাবে আমি আমার এই কথাগুলো আমার এই হাল ছাড়ানোর লাইভে বলতে পারি বলে আমি বিশ্বাস করি। ইয়েস নাইলা কিছু বলবে? হ্যাঁ, আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই যে তুমি বারবার মানসিক শক্তির কথা বলছো, কিছু মানুষ আছে তারা এই জিনিসটাকে নেগেটিভ, মানে মানসিক শক্তি কি জিনিস সেটা তারা বুঝতে পারে না। তারা ভাবে মানসিক শক্তি মানে তুমি রাস্তায় বের হয়ে যাবা, বুক ফুলিয়ে চিতিয়ে হাঁটবা, মানুষের সাথে ঘষাঘষি করে হাঁটবা, যে না আমার অনেক মানসিক শক্তি, আমার করোনা হবে না, সেটা তো না। কাজে তুমি এটা একটু ইলাবোরেট করে বলো যে তার মানে মানসিক শক্তি মানে রাস্তাঘাটে ঘোরাঘুরি। আমি কিন্তু শুরুতে না বলেছি, তুমি তখন একটু ব্যস্ত ছিলে। আমি শুনেছি কিন্তু মানুষ বেড়েছে। আচ্ছা, ওনাদের জন্য আরেকবার যদি আমি আবারও বলছি, থ্যাংক ইউ নাইলা, আমি কিন্তু আবারও বলছি মানসিক শক্তিটা হচ্ছে আমাকে, আমি আতঙ্কগ্রস্ত হয়ে আমার আজকে করোনা হয়ে গেল নাকি, ঢোক গিলতে আমার গলা ব্যথা করতেছে, আরে আমার করোনা হয়ে গেছে, অথবা কালকে সকালে বোধহয় আমি আর বাঁচবো না, এই চিন্তা থেকে নিজেকে বের করে এনে ভাবা যে আমি প্রোটেকশন জানোয়ার নিচ্ছি, সতর্ক থাকছি এবং আমি আল্লাহর উপর বিশ্বাস রাখছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে করোনা যদি একান্ত হয়েও যায়, একান্ত যদি হয়ে যায়, করোনায় কিন্তু 1%-এর উপরের মৃত্যু এখনো হয় নাই, এখনো 1% লেভেলে নিচে আছে। আর সব সেটা মাথায় রাখতে হবে, আমি ওটাতে হবো তারপরে আমিই মরে যাব, কি করে বুঝলে? কিভাবে বুঝবো আমি মরে যাব? আমি যদি বুঝি আমি কখন মরে যাব, তাহলে তার আল্লাহ আর তাহলে আল্লাহর উপর ভরসাটা কোথায় গেল? সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ডেফিনেটলি সৃষ্টিকর্তার উপর ভরসা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া, অথবা যে ধর্মের আছো, হ্যাঁ, কিছুটা সময় একটু প্রার্থনা করা এবং তার সাথে সাথে সতর্ক অবস্থায় থেকে জীবনকে এগিয়ে নিয়ে চলা, এটাই কিন্তু আমি বলছি একটু একটা শান্তিময় পরিবেশ তৈরির মাধ্যমে আমরা এই যে এভাবে করতে পারছে, যে তার সামনের কর্ম কি হতে পারে সেটা নিয়ে ভাবছে, সে তার যতটুকু আছে ততটুকু নিয়ে যা ডাল ভাত যাই হচ্ছে খেয়ে পরিবারকে সময় দিয়ে একটু পরিবেশটাকে সুস্থ রাখছে, এই রাখতে পারাটাই কিন্তু মানসিক শক্তি। এবং ডেফিনেটলি বিশ্বাস রাখছে আল্লাহ তাআলার উপর। হ্যাঁ, ডেফিনেটলি আমিও বিশ্বাস করি যে যে মানুষটা আল্লাহর উপর আস্থা থাকে সে মানুষটা সবচেয়ে বড় সাহসী মানুষ হয়ে যায়, কেন আল্লাহর উপর আস্থাই একটা বিশাল বড় মানসিক বর্ম হিসেবে কাজ করে। হ্যাভ ফেইথ অন আল্লাহ, প্লিজ, আমি সবাইকে এটাই বলছি, হ্যাভ ফেইথ অন দ্যাট। বারবার কিন্তু উল্টাপাল্টা জিনিস অগ্রিম ভেবে, আর আমি আচ্ছা আমার ভিডিও তো 6 বছরে 700 মতো ভিডিও, 700 ভিডিওর মধ্যে অ্যাটলিস্ট 600 ভিডিওতে কিন্তু আমি বলেছি না যে এক মুহূর্ত পরে কি হবে আমরা জানি না, তো এক মুহূর্ত পরে কি হবে যেটা জানি না, সেখানে আমি একদম কোভিড-19 আমার হবেই হবে এবং তারপরে আমি মরে যাব, অমুক হবো, এত কিছু ভাবছো কেন? কেন ভাবছো? সতর্ক আছে আলহামদুলিল্লাহ, আমি রাস্তায় গিয়ে গানও গাচ্ছি না, মানুষকে নিয়ে বসে এসো বসো বলে মজমাও করছি না, তাহলে আমি কেন? আমি বাকিটুকু আল্লাহ ভরসা, ডেফিনেটলি আল্লাহ ভরসা, এর বাইরে আমাদের কিছু করেন নাই, এর বাইরে মনোবল শক্ত রেখে সুস্থ পরিবেশ তৈরি করা, দ্যাটস ইট। আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ পরিবেশে তোমার জন্য যেরকম ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, আমার বিশ্বাস। ইয়েস, প্রশ্ন চলে আসছে, সাইদুল ইসলাম পারভেজ বলছে, কেমন আছেন আপনি? আমি আপনার ছেলের মতো, আমি একজনকে 2টা বছর খুব ভালোবাসতাম, আমার একটা ভুল ছিল, আর ভুলটার জন্য আমি তার কাছে ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ফেলে আরেকজনের হাত ধরে চলে যায়। আমার লাইফটা তারপর থেকে এলোমেলো হয়ে গেছে, কোনোভাবে গোছাতে পারছি না। প্লিজ এই ব্যাপারে যদি আপনার এই ছেলেটাকে ভালো কোনো পরামর্শ দিতেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। পারভেজ।
পারভেজ, একটা কথা কি জানো বাবা, আহ, পৃথিবীতে না নিজের চেয়ে আপন কাউকে ভেবো না। নিজের চেয়ে আপন ভাবতে গেলে না আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে বসি। হ্যাঁ? তুমি আগে নিজেকে প্রায়োরিটি দাও, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে যখন ভালোবাসতে পারবে তখনই তুমি কিন্তু বাকিদেরকেও ভালোবাসতে পারবে। এটা এই জন্য বলছি যে একটি মানুষ তোমার জীবনের অংশ হতে পারে, জীবন নয়। অনেকে আছে ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত হয়, ভালোবাসার ক্ষেত্রে প্রত্যাখ্যাত হয়, ভালোবাসা হয় মানে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে নিজের জীবন তেনা তেনা বলে সব কিছু থেকে গুটিয়ে ফেলে। এটা তো ভুল। সে তো তোমার জীবনের অংশ ছিল। তোমার বাবা আছেন, মা আছেন, ভাই বোন আছেন, তোমাকে ভালোবাসার জন্য পুরো ভবিষ্যৎ পড়েছে। তুমি আমার ছেলের মতো বলেছো, তার মানে তোমার বয়স কত হবে? ম্যাক্সিমাম বয়স তো লেখেনি না। আচ্ছা ধরেই নিলাম আমার, হ্যাঁ ধরলাম 27, এটা 30ই ধরলাম, দরকার নেই। আমার বড় ছেলের বয়স তো 36 বছর। সো তুমি এর মধ্যে তো পড়ো। তো এক্ষেত্রে আমি তোমাকে বলবো বাবা, নিজের তোমার প্রচুর সময় পড়ে আছে। অনেক কাছের মানুষরা, প্রিয়জনরা এখনো আছে, ভবিষ্যতে আরো তৈরি হবে, যাদেরকে নিয়ে একটা সুন্দর পৃথিবী তোমার হবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস মনে রেখো যে ভালোবাসা আদৌ ছিল কি, হ্যাঁ ভালোবাসা আদৌ ছিল কি, এই ভিডিওটা দেখো। কারণ প্রকৃত ভালোবাসার মানুষ কখনো কাউকে ছেড়ে চলে যায় না। সে অভিমান করবে, রাগ করবে, কথা বলা বন্ধ রাখবে, জিদ দেখা, সেগুলো নানা রকম কাজ করবে, কিন্তু হাতটা ছাড়বে না। ভুলের জন্য, হ্যাঁ হাতটা ছাড়বে না। কারণ ভুল কিন্তু বারবার বলছি, আমি কিন্তু সবসময় বলি একটি ভুল, হ্যাঁ ভুল হতেই পারে। প্রতিটা মানুষই আমি কি ভুল করি না? আমিও ভুল করি, কারণ আমরা মানুষ মাত্র, আমরা ভুল করতেই পারি। কিন্তু একটা ভুল, একবার ভুল, আমি বারবার বলি যেটা, একবার ভুল অনিচ্ছায়, বারবার ভুল স্বইচ্ছায়। অনিচ্ছাকৃত ভুল, একটা মানুষকে ভুল করলে অবশ্যই তাকে ক্ষমা করা উচিত। হ্যাঁ সত্যিকারের যে ভালোবাসবে সে ভুলের জন্য অবশ্যই ক্ষমা করে থাকে, এবং সে কিন্তু বলবে যে দেখো আর কখনো যেন এটা না হয়। অর্থাৎ এই ভুলটা আসলে তোমার ভুলের চাইতে বড় কথা হচ্ছে তুমি বড় বাঁচা বেঁচে গেছো, কারণ ও এটাকে একটা অজুহাত তৈরি করেছে। তোমার একটি ভুল, ওর এই অজুহাত, ওর সুযোগ খুঁজছিল অন্য আরেকটি হাত ধরা, তোমার চেয়ে বেটার অপশনের। যে মুহূর্তে ওটা পেয়েছে, আফটারঅল কোনো একটা কিছু দেখাতে হবে, তো ওটা তোমার ভুলের কথা বলি সে সরে গেছে। প্রকৃত ভালোবাসা কখনো ভুলের জন্য বিচ্ছেদ ঘটায় না। ভুল কিন্তু শব্দটা বলছি, আর ভুল আর অন্যায় কিন্তু অনেক বড় জিনিস। হ্যাঁ অপরাধ একটা না বুঝে কাজ করাটাকে আমরা বলছি ভুল, আর জেনে শুনে কাজ করলে সেটা হয়ে যায় অন্যায়। তুমি কিন্তু বলছো ভুল, অর্থাৎ তুমি সেটা পরে ভুল বলেছো, স্বীকার করেছো এবং ক্ষমাও চেয়েছো। যে আমি বলবো যে আল্লাহ যেখানে ক্ষমা করে দেন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেখানে সে তো একটা বান্দা। তার ভালোবাসার তাহলে দাম কি ছিল? এটা তো ভালোবাসা ছিল না, এটা ছিল কি মোহের ফানুস। মোহের ফানুস ফেটে গেছে, সেও চলে গেছে, তুমিও বেঁচে গেছো। তাই আমি তোমাকে বলবো যেটা, যদি লেখাপড়া করে থাকো, লেখাপড়া আরও বেটার করার চেষ্টা করো, কারণ সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে। যদি চাকরি করে থাকো তাহলে চাকরিতে আরও বেটার অপশন কী আছে দেখতে থাকো। আর যদি লেখাপড়া শেষ হয়ে থাকে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার পিছনে সময় দাও। বাকি সময় একটা মনে রেখো যে তোমার জীবনটায় প্রকৃত অর্থে তোমার আগে নিজেকে সময় দিতে হবে, নিজেকে তৈরি করতে হবে। বারবার এই জিনিসটা না বলে বড় বাচ্চা বেঁচে গেছো এই ভিডিওটাও দেখবা, কারণ ওখানে আসলে ভালোবাসা ছিল না। ভালোবাসাটা থাকলে ও যেত না। সো ডেফিনেটলি আমি বলবো নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সময় দাও নিজেকে, ভালোবাসো জীবনকে, ইনশাআল্লাহ তুমি দেখতে পাবে। আমি বিশ্বাস করি অনেক সুন্দর একটা জীবন, অনেক সুন্দর একটা ভবিষ্যৎ তোমার জন্য পথ চেয়ে আছে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে দোয়া। ইয়েস নাইলা, অনেকে তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন, শুনতে ভাল লাগছে বলছেন তোমার কথা, আর তোমার কথায় মানসিক শক্তিও বাড়ছে আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন আছে, রহমতি বরকতি বলছেন, আমার স্বামীর সাথে আমার অর্থনৈতিক ঝামেলা কিভাবে মেটাবো? খুব সংক্ষেপে। এত সংক্ষিপ্ত প্রশ্নে রহমতি বরকতি তোমাকে বলছি, এত সংক্ষিপ্ত স্বামীর সাথে অর্থনৈতিক ঝামেলা, তো স্বামী এটা এখন নর্মালি অর্থনৈতিক স্বামীর সাথে কিন্তু এটা খুব কমন একটা সমস্যা। এটা সব হাজব্যান্ড ওয়াইফে কখনো কখনো কোনো না কোনোভাবে অল্প বেশি কম হয়ে থাকে। হ্যাঁ
স্পেশালি এটা এটা তোমার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে, যে তোমার মনে হচ্ছে যেন হয়তো বা তোমার হাজবেন্ড ওর সাথে তোমার সাথে ঝগড়া করছে। আমি আন্দাজের উপরে কিন্তু কথাগুলো বলছি, যেহেতু পুরো ব্যাপারটা জানি না, আমি ধরেই নিচ্ছি যে তোমার টাকা পয়সা খরচের ব্যাপারে তোমার হাজবেন্ড টাকা পয়সা ওরকমভাবে দিচ্ছে না, অথবা তুমি যখন চাচ্ছ সে এটা নিয়ে অনেক ঝামেলা করছে, অজুহাত দেখাচ্ছে হয়তোবা। এখন কথা হচ্ছে তোমার হাজবেন্ডের অর্থনৈতিক অবস্থান এই মুহূর্তে কি, সেটাও তো জানতে হবে, তাই না? এখন একটা জিনিস মনে রেখো যে ছেলেরা তো মুখ ফুটে বলতে পারে না, আমরা মেয়েরা কিন্তু হাউ হাউ করে কান্নাকাটি করে অনেক কিছু একসার করে ফেলতে পারি, অনেক কিছু খুলে বলতে পারি, একটা ছেলে কিন্তু পারে না। কিন্তু এই কোভিড-19 যারা স্পেশালি যেসব মানে যারা চাকরি বাকরি করছে, আসলে স্পেশালি যারা উপার্জনের রাস্তায় ছিল, উপার্জন করছিল, একটা স্টেবল জীবন ছিল, তাদের মধ্যে কিন্তু 60-70% এই মুহূর্তে কিন্তু প্রচণ্ডভাবে মেন্টাল টেনশন আছে প্রত্যেকটা ছেলের জন্য। কারণ ছেলেরা কিন্তু সমস্ত সংসার পালনের দায়িত্ব তার একটা যেদিন বিয়ে করে তারপর থেকেই কিন্তু একটা অলিখিত দায়িত্ব হয়ে যায়, এবং এটা দায়িত্ব আমাদের ইসলামেও সেটাই আছে যে হাজবেন্ডকে তার সংসার পরিপালন হিসাবে আমাদের তোমাকে ব্রেড আর্নার হিসেবে চলতে হয়। তাহলে সেখানে দেখো চিন্তা করে যে এই এমন একটা গত 3 মাসের অবস্থা, পুরো বিশ্ব যেখানে থমকে গেছে, সেখানে টাকা পয়সার মানসিক একটা প্রবলেমে কিন্তু সেও হয়তো বা আছে। তো সেক্ষেত্রে সে হয়তো বা তোমাকে খুলে বলতে পারছে না, কিন্তু তুমি চাচ্ছ, কিন্তু তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। নানাবিধ কারণেই কিন্তু এটা হতে পারে। আমি ধরে নিচ্ছি যে অর্থনৈতিক সমস্যাটা এই তুমি যা চাচ্ছ সে আশানুরূপ তোমার হাজবেন্ড দিচ্ছে না, বরঞ্চ অজুহাতের চেষ্টা দেখাচ্ছে, তুমি মনে করছো, কিন্তু আসলেই কিন্তু তার কাছে টাকাটা আছে কিনা তুমি কিন্তু জানো না। নাম্বার 1 কিছু বলবে না? ও এমনি পরবর্তীতেও লিখেছে শুধু 16 লাখ, এটা দিয়ে ও কি বুঝবে? শুধু 16 লাখ, এটার মানে কি সেটা তো বুঝলাম না। আসলে আমি একটা কথা বলি, আমি তোমাকে ইনবক্সে হ্যালো করবো, হ্যাঁ আমি তোমাকে ইনবক্সে, যেহেতু এখন কোভিড-19 জন্য আমি এখনও পুরোপুরি অফিস করছি না, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে তোমাকে মেসেঞ্জারে হ্যালো করব, তারপরে তোমার থেকে আমি শুনবো। কারণ জিনিসটা আসলে 16 লাখ অর্থনীতিকে আমি বুঝিনি, কিন্তু আমি একটা জিনিস বারবার বুঝতে পারছি এটুকুই, স্বামী স্ত্রীর ব্যাপারটা যেহেতু একতরফা, আমি কখনোই কথা বলি না। তোমার আমার সাথে যদি কথা নাও হয়, আমি বলবো তোমার মা বাবা, তোমার শ্বশুর শাশুড়ি, এই যে মুরব্বী স্থানীয় যারা তোমাদের দুজনকেই জানেন, তাদের কাছ থেকে তুমি কিন্তু আমার কাছে কেন জানতে চাচ্ছ? বিকজ আমাকে তোমার মুরব্বী মনে হচ্ছে। তো এরকম একজন মুরব্বী মানুষ যিনি তোমাদের দুজনকেই চেনেন, তোমাদের দুপক্ষের কথাই বুঝবেন, তার সঙ্গে তাহলে কথা বলো। কারণ আমি এরকম ভাঙাতে না মা বুঝতে পারছি না, যেহেতু বুঝতে পারছি না। ওদের দেনমোহর হতে পারে, হ্যাঁ এটা তোমার দেনমোহর হতে পারে, এটা তুমি কোনো বাড়ির জন্য কমিটমেন্ট দিয়েছিল, তারপরে এখন হয়তো বা টাকা দিচ্ছে না, হতে পারে 16 লক্ষ, কিন্তু বাড়ির ধারের কথা নয়। 16 লক্ষ টাকার অর্থনৈতিক সমস্যা স্বামী স্ত্রী, জিনিসটি একটু খোলসা করে বোঝা দরকার। তো আমি মনে করি তাহলে তাদের থেকে জেনে নিতে পারো, আর আমার সঙ্গে আমি দরকার হলে আমি তোমাকে নক করব, এবং তখন আমরা কথা বলে দেবো। ইয়েস, নাইলা কিছু বলবে? না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একা একা প্রশ্ন ছাড়া কথা বলা কিন্তু খুব টাফ। এটা অনেকটা হয়ে যায় কি ক্যানভাসারের মতো। হ্যাঁ, ক্যানভাসাররা দেখবা যে তোমার বাসে উঠে মলম বিক্রি করে, কিংবা ট্রেনের মধ্যে দেখবা লজেন্স বিক্রি করে, একলা একলাই কথা বলতে থাকে। এখন আমি ক্যানভাসিং করি কিসের? আমি ক্যানভাসিং করি হাল ছেড়ো না বন্ধুর। হাল ছেড়ো না বন্ধুটা কিসের? হাল ছেড়ো না বন্ধু হচ্ছে যে ডোন্ট গিভ আপ। হ্যাঁ, মন ভেঙে যাওয়া যাবে না। হ্যাভ ফেথ অন ইয়োরসেলফ, তোমার নিজের উপর আস্থা রাখতে হবে, উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে, এবং মনে রাখতে হবে এই জীবনে আমি ইনশাল্লাহ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এবং যাই আসুক না কেন আই উইল ওভারকাম, আমি সমস্ত বাধা বিঘ্ন পেরোতে পারবো। এই ক্যানভাসিংই আমি কিন্তু সারাক্ষণ করছি, বাট তারপরে কন্টিনিউয়াস বলা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। নাইলা কিছু বলতে চাও? নাইলা কিছু বলো, প্রশ্ন। সেলিনা ইয়াসমিন বলছেন, আমার ছেলের বউ আমার ছেলেকে খুব কষ্ট দিচ্ছে, আমার ছেলে একটু মাথা গরম তাই ছেলেকে যা তা বলছে, কি করব? ভালো লাগলো যে এত 100 বছর পরে একজন শাশুড়িকে পেলাম, হ্যাঁ মানে ছেলের মাকে পেলাম যিনি ফেসবুকে আছেন এবং নেট করছেন। মানে এখনো মানে আমাদের জেনারেশনটা না নেট, আমি নিজেও খুব একটা নেট বুঝি না, মোটামুটি আর কি একটু টুকটাক চালিয়ে নিতে পারি। তো আমাদের এই যে খুব কম মানুষই দেখেছে আমি যে নেট পাচ্ছে, বাট সামনে হয়তো বা আরও পারবে। আগ্রহ থাকলে অবশ্য আমি মনে করি ইচ্ছা থাকলে উপায় হয়। তো এখন আমি যেটা বলছি যে আপনি আমি কি নাম বললে তুমি ওর? সেলিনা ইয়াসমিন। আচ্ছা সেলিনা, আমি যে জিনিসটা মনে করছি যে
আসলে ছেলের বউ খুব ছেলের সাথে খুব দুর্ব্যবহার করছে এবং ছেলে একটু রাগী। তো ওরা না স্বামী স্ত্রী দুজনের মধ্যেই কিন্তু দোষ আছে। দুজনের মধ্যে দোষ আছে। আমার কাছে মনে হচ্ছে ছেলের একটু মাথা গরম এবং ছেলের বউ ও হয়তো বা ছোটবেলা থেকে এমনভাবে বড় হয়েছে। আজকালকার বাচ্চারা তো সাধারণত ওরা অনেক স্বাধীন জীবন অভ্যস্ত থাকে। বাবা মারাও সঙ্গে হয়তো বা যেভাবে কথাবার্তা বলে আসছে, যে জীবন দেখে সে অভ্যস্ত ছিল, সেই জীবনটা কিন্তু হঠাৎ করে টোটালি পাল্টে গেছে। মেয়েটার কথাও কিন্তু আমাদের ভাবতে হবে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে এজ এ মাদার ইন ল, আমি কিন্তু যা বলি আমি আমার নিজের জীবনলব্ধ অভিজ্ঞতা থেকেই বলি। আমি বলবো যেটা, যে সবচাইতে ভালো হয় যে নিজের ছেলেকে ডেকে কথা বলা। হ্যাঁ, নিজের ছেলেকে ডেকে কথা বলা। আমি তোমাকে বলবো যেটা, কারণ আমার বড় 2 ছেলেই বিয়ে হয়েছে। আমার বড় ছেলে করে আমার 3টে নাতনিও আছে এবং ওরাও বিয়ে হয়েছে কত 10 বছর হয়ে গেল, তাই না নাইলা? একজন 12 12 হয়ে গেছে। হ্যাঁ। সময় এত তাড়াতাড়ি যায়। আচ্ছা, যাই হোক, 12 বছর হয়ে, আরেকটা 2 বছর। হ্যাঁ, একজনের 2 বছর আর একজন 12 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। তো আমি একটা জিনিস তোমাকে বলবো, এজ এ ছেলের মা, ছেলেকে ডাকো। হ্যাঁ, ছেলেকে ডাকো, কিন্তু ছেলের বউর সামনে না। ডেকে বলো একটা জিনিস, ছেলের বউ সম্পর্কে কিছু বলার দরকার নেই প্লিজ। হ্যাঁ, বারবার মনে রাখতে হবে যে ছেলের বউটা না এ বাড়িতে একলা থাকে, মানে ও তো বাবা মাকে ছেড়ে থাকে। ওর প্রতি ওইটুকু মাথা রেখে বলতে হবে, তোমরা যাই করো না করো, তোমরা নিজেরা এটাকে মিটিয়ে নাও। বাট আমরা অনেক সময় কি করি, আমরা ছেলের প্রতি অন্ধ হয়ে বলি তোমার বউ এরকম করেছে, না তোমার বউ এরকম জোরে চিল্লাইছিল কেন, এই তো ছি না, আমরা তো আমার শাশুড়ির সঙ্গে অনেক ভালো ব্যবহার করতাম, আমাদের শাশুড়ি তো আমার গলার আওয়াজ টেপে, এগুলো বলাতে তখন যেহেতু তোমার ছেলে রাগী, সাধারণত আমি বলছি না তুমি বলো, সাধারণত মায়েরা এগুলো বলে ছেলেকে আরো উত্তপ্ত করে দেন। তখন ছেলেও আরো এক্সাইটেড হয়ে গিয়ে ওয়াইফের সাথে আরো গলা বের করে, ওয়াইফও গলা বের করে, মধ্যে দিয়ে জিনিসটা আরো তিক্ত থেকে তিক্ততর হয়। আমি বিশ্বাস করি যেটা, যে স্বামী স্ত্রীকে সময় দিতে হয়। সেখানে ছেলের মা অথবা মেয়ের মা দুজনেরই নীরব দর্শক থাকা অনেক ভালো। কিন্তু ওনারা যখনই পার্টিসিপেট করতে যান, যখনই এগুলোর মধ্যে নাক গলাতে যান, যখনই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ওনারা, আমি বলি যেটা, যে ওনারা নিজেদের পৃথিবীতে না গিয়ে এই পৃথিবীতে এসে জটিলতা পাকাতে থাকেন, তখনই কিন্তু ঝামেলা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। সো ডেফিনেটলি আমি বলবো, অ্যাজ এ মাদার ইন ল, অ্যাজ এ শাশুড়ি, যেহেতু আমি নিজে তা করেছি, আমার ছেলের বউ একটা তো 12 বছর, যেটা ওরা কি বিয়ের পরেই দুজনে বলে গান গাইছে না, ওরা নিশ্চয় একটু একটু খটখটে হয়েছে, স্বামী স্ত্রী হবে, একটা বোঝার জন্য একটু সময় লাগে, তাই না? কিন্তু এখানে শাশুড়ি হিসাবে অথবা মা হিসাবে কোনো ভূমিকা আমি রাখিনি, কোনো ভূমিকা রাখিনি। হ্যাঁ, ওদের মধ্যে কিছু হচ্ছে আমি বুঝতেছি, বাট আমি চুপ থাকতাম, কারণ সময় দিয়ে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওরাই ঠিক মতো ওদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে পেরেছে। অর্থাৎ আমি বিশ্বাস করি যে ছেলের পক্ষ নয়, বউয়ের পক্ষ নয়, একজন শাশুড়ির, বিশেষত ছেলের মা, একেবারে আম্পায়ারের ভূমিকায় থাকা উচিত, নিরপেক্ষ ভূমিকায়। এবং তখনই দেখবা তোমার ছেলে, এই যে তোমার ছেলের ব্যাপারে কোনো, মানে বউর ব্যাপারে কোনো কথা নেই, এবং বউকেও পারলে পরবর্তীতে সুন্দরভাবে ডেকে কিন্তু বলা যে তোমাদের যা ঝামেলা থাকে তোমরা মিটমাট করে নিও, আমাকে এটার মধ্যে ঢুকায় না বাবা। হ্যাঁ, তোমাদের ব্যাপার, তোমাদের সংসার, তোমাদের জীবন, তোমরা তোমাদের মতো চলো। তবে ছেলেকে বলাটা বেটার, হ্যাঁ, ছেলেকে বলাটা বেটার। এবং ছেলেকে যাই বল, সাপোর্টিভ থেকে বলবে, ছেলের প্রতি সাপোর্টিভ মনোভাব নিয়ে। হ্যাঁ, তুমি কিন্তু অলরেডি এখানে ছেলে বউ সম্বন্ধে সাপোর্টিভ কথা বলনি। হ্যাঁ, তুমি বলেছো তোমার ছেলের বউ, তোমার ছেলে একটু মাথা গরম, আর ছেলে বউর কথা জানি কি বলেছো, মানে যাই হোক, মাথা গরম, ছেলেকে যা তা বলে না, এই যা তা বলে, তুমি কান পাতে শোনার কি দরকার? স্বামী স্ত্রী যা ইচ্ছা বলুক, যা মন চায় বলুক, ওরাই বলতেছে, ওরাই আবার মিটমাট করে ফেলবে। আমরা সবাই আমাদের মনে রাখতে হবে, আমরা আমাদের অবস্থানটা ভুলে যাই। হ্যাঁ, একটা মা হিসেবে নাক গলানো আর ছেলের মানে এই তুই শার্টটা নোংরা করলি কেন, জুতাটা বিছানার মধ্যে এরকম ফালাইলি কেন, মোজাটা, এটা বলা যায়। কিন্তু মা যখন শাশুড়ি হয়ে যায়, তখন কিন্তু আর ওই নাক গালানো ছেলের জীবনে উচিত না। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অনেক ছেলের জীবনই ধ্বংস হয়ে যায় মায়ের নাক গলানোর জন্য। এবং এর জন্য পরবর্তীতে ওই মেয়েটা, যে মেয়েটা বাইরের থেকে আসে, মেয়েটা তো নতুন আজকালকার যুগের বাচ্চা, ও আর কতদিন সহ্য করবে? একটা সময় ও ফোঁস করে ওঠে। এই ফোঁস করতে গিয়ে একটা সুন্দর সংসার, যেটা হতে পারতো জান্নাতের বাগান, সেটা হয়ে যায় একটা জাহান্নামে। তাই আমি বারবার বলছি, শাশুড়ি হিসেবে তুমি যেহেতু আসছো নেটে, আমাকে জিজ্ঞেস করেছো, যে তুমি এটাতে থেকো না, ওদেরকে মিটমাট করতে দাও, দেখবে অনেকখানি বিশ্বাস করো। আমি হ্যাঁ, আমি ভবিষ্যৎ বলতে পারি না,
কিন্তু যে কথাগুলো কিন্তু বলি, তুমি তো একটা শাশুড়ি হিসেবে বলতে হ্যাঁ পারো, যে তাই না? কথাগুলো বলি অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলি, তো আমি শাশুড়ি হিসেবে বলছি, দুটো ছেলের বউ, দুটা ছেলে দুটা বউ, হ্যাঁ, এবং আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমার আরেকটা ছেলের বউ আসবে। তো এই এদেরকে উপর পিএইচডি করা আমি পাবলিক, আমি পিএইচডি করে, হ্যাঁ আমি আমার মেয়ের জামাই আছে কিন্তু, হ্যাঁ আমার মেয়ের জামাই আছে, আমি কিন্তু আমার কিছুদিন আগে একটা কবিতাও বলেছিলাম না, যে আমি আমার মেয়েকে যেভাবে দেখি আমার পুত্রবধূকে আমরা সেভাবে দেখি না, এবং দেখি না বলেই ঝামেলাগুলো হয়। মেয়ের জামাই করলে পরে বাবা বেড়ায় একখান, পোলা করলে আয় রে আয়, এই পোলা আমি পয়দা করছিলাম, এই অ্যাটিটিউডটা বেড়ায় আসতে হবে। হ্যাঁ, মেয়ের জামাইকে যদি আমি যে চোখে দেখবো, ছেলের মতোই দেখবো, ছেলেকে যা বলবো মেয়ের জামাইকে তা বলবো, মেয়ে আর পুত্রবধূকে আমি, পুত্রবধূ আমার মেয়ে হবে না, বাট আমার ভালো বন্ধু হবে, তার প্রতি আমার সেই সমবেত থাকতে হবে। আমি বলবো পারলে পুত্রবধূর পক্ষে দাঁড়াও, সেটা করতে পারলে ইট উইল বি এক্সেলেন্ট। অল দ্য বেস্ট। ইয়েস। আচ্ছা, আয়েশা ইমরান শম্পা অনেক বড় করে লিখেছেন, আমি ছোট করে বলছি। আসসালামু আলাইকুম আপা, আমার হাজবেন্ড খুব খুঁতখুঁতে, কোনো কিছুই তার মনের মতো হয় না। ভেবেছিলাম আমারই হয়তো অযোগ্যতা, পাইনি কিছু, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু 10 বছর সংসার করার পর দেখলাম সবাই আমার কাজ পছন্দ করলেও ও পছন্দ হয় না। এতদিন চুপ করে থাকতাম, কিন্তু ইদানিং আর সহ্য হয় না সমালোচনা শুনতে শুনতে। এখন আমি রেগে যাই, জবাব দেই, ঝগড়া লেগেই থাকছে, যার প্রভাব বাচ্চাদের উপর পড়ছে। কি করতে পারি এই সিচুয়েশন ম্যানেজ করতে? তোমার হাজবেন্ড ইচ্ছা করে করে না, হ্যাঁ, ও আসলে ছোটবেলা থেকে ওভাবে মানে ও কোনো না কোনো ভাবে, এক একটা মানুষ এক এক রকম ভাবে আমরা তৈরি হই, তো ওই কুতকুতে মানে সবকিছু বিছানা চাদরটা একটু টান টান থাকুক, ইয়ে দেখছি ঢাকনাটা এরকম রাখছো কেন, ওসিডি থাকতে হ্যাঁ এটাকে বলে ওসিডি, হ্যাঁ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, এই ওসিডিতে এরকম কিছু কিছু মানুষ থাকে খুব খুঁতখুঁতে থাকে, কিছু কিছু মানুষ খুব সন্দেহপ্রবণ থাকে, কিছু কিছু মানুষ থাকে খালি হাত ধুতেই থাকে, মানে বলতে থাকে যে না পরিষ্কার হয় না, সূচিবায়ুগ্রস্ত। এই দিস আর কল ওসিডি। হ্যাঁ, এটা কোনো, এটা এটা একেবারেই এটাকে ওভারকাম করা, যেহেতু তুমি বলছো, তুমি বুঝতে পারছো যে ও যা করছে এটা অতিরিক্ত করছে, এবং 10 বছর ধরে সবাই বলছে তোরকে বাহাবা দিলাম, না তোমাকে বাহাবা দেওয়ার কিছু নেই, কারণ তোমার হাজবেন্ড তোর এটা ইচ্ছে করে না, এটা একটা এক ধরনের ডিসঅর্ডার, এটা কিন্তু ওভারকাম করা যায়। যেমন ধরো তোমার হাজবেন্ড যে খুঁতখুঁতে বাতিক, হ্যাঁ, হাউ টু, খুঁতখুঁতে স্বভাব থেকে বেরিয়ে আসার উপায় কি, এটা দিলেও অনেক গুগলে ভিডিও পেতে পারো, হ্যাঁ, তারপর গুগলে সার্চ করলে অনেক ধরনের যে সাইকিয়াট্রিস্টের ইয়ে আছে, যে এইভাবে এইভাবে করলে এটা থেকে আস্তে আস্তে বেড়ে যায়, কিভাবে খুঁতখুঁতে মানুষদেরকে হ্যান্ডেল করবো। হ্যাঁ, এই খুঁতখুঁতেটা এটা এক ধরনের ডিসঅর্ডার, কারণ আমি যার বুঝতেছি যে নর্মালের চেয়ে অতিরিক্ত বেশি, এটা একটা সময় লাগবে, কিন্তু ওইটা থেকে বেরিয়ে আসতে পারবে। আপাতত যেহেতু এখন একটা বেশ ভালো সময়, যে তুমি এখন সবাই ঘরে আছো, তুমি একটু নেটটা সার্চ দিলে পরে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, হ্যাঁ এইটা ইংলিশে বললাম, এই ডিসঅর্ডারের মধ্যে কিন্তু ওই খুঁতখুঁতে নেসটাও পড়ে। তো এটা থেকে তুমি বাংলা দিয়েও দিতে পারো যে খুঁতখুঁতে স্বভাব থেকে বেরিয়ে আসার উপায় কি, যেটা আমি প্রথমেই বললাম, তাহলে কিন্তু অনেকখানি তুমি, কারণ তুমি ওভারলুক করে কিন্তু জিনিসটা আরো বেড়ে গেছে। হ্যাঁ, এটা ওভারলুক করতে হবে না, এটাকে না আসলে এটা আমি বলবো একটা প্রকৃত চিকিৎসা করতে হবে, চিকিৎসা করে এটা থেকে ওকে বের করে নিয়ে আসতে হবে। এখন এই বের করে নিয়ে আসাটা, ওই যদি এখন তুমি ওকে বলে তোমার এটা খুঁতখুঁতে কিন্তু এটা একটা রোগ, এটা থেকে তোমার না, এভাবে বললে কিন্তু হবে না, ওতে আরো রেগে যাবে, কারণ আমরা এখনো না কিছু কিছু জিনিস না ইজি নিতে পারি না, আমরা আমাদের যে ঝামেলা থাকলে ওটা আমাদের ইগোতে লেগে যায়, আমাদের মনে কি আমাকে তুই শিক্ষা দিচ্ছ এতে অনেক, যেহেতু অলরেডি তোমরা এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলছো। সো তোমাকে ঠান্ডা মাথায় বাচ্চাগুলোর দিকে তাকিয়ে প্লিজ, হ্যাঁ আমি বাচ্চাগুলোর জন্য অনেক ফিল করি, বাচ্চাগুলোর জন্য দিকে তাকিয়ে আমি বলবো ঠান্ডা মাথায় আগে নেটে সার্চ দাও, তারপরে দেখো যে নেটে সার্চ দিলে তুমি অনেকগুলো পাবে, ওখান থেকে তুমি ওটা পড়ে তুমি বুঝবা ওদেরকে হ্যান্ডেল কিভাবে করতে হয়, একটু ওভাবে এগিয়ে যেতে পারো। এবং পরবর্তীতে আমি বলবো তুমি এই ডিসঅর্ডারটা সম্পর্কে যখন পুরোপুরি তোমার বুঝতে পারবে, মিলে যাবে যে তোমার হাজবেন্ডের সঙ্গে, কারণ নর্মালের চেয়ে বেশি যেটা হয় সেটাই কিন্তু একটা আলটিমেটলি একটা মানসিক রোগে পরিবর্তিত হয়। হ্যাঁ, এটাকে বলা হয় যে মানসিক রোগ মানে কিন্তু পাগল না। আবারও বলছি সবাইকে, হ্যাঁ দেখো তোমরা অনেকেই মনে করো মানসিক রোগ মানে পাগল, নো, পাগলের কোনো মানসিক বৃদ্ধিই হয় না, সো ওটাকে রোগ, ওকে মানসিক রোগ বলবো কি করে? মানসিক রোগ হচ্ছে আমাদের যদি নর্মালি এমনি ধরো
এমনি একটা বড় ধরনের যখন কোনো অসুখ হয়, যখন টাইফয়েড হয়, ম্যালেরিয়া হয়, কিংবা তোমার ধরো চিকনগুনিয়া হয়, হ্যাঁ, ডেঙ্গু হয়, হ্যাঁ, শরীরে যখন কোনো অসুখ হয় তখন আমরা কি হয়, আমরা ডক্টরের কাছে যাই। কিন্তু হালকা পাতলা যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, সাধারণত আমরা কোভিড-19 বাদ দিয়ে কথা বলছি, হ্যাঁ, সাধারণত আমরা কিন্তু কি করি, আমরা একটু দুদিন একদিন গার্গল করে একটু লেবু খেয়ে এরকম করে কিন্তু ভালো হয়ে যায়। সর্দি হলে আমরা কি বলি, আরে 7 দিন পরে এমনি ঠিক হয়ে যাবে, একটু কাঁচা মরিচ শুকনো মরিচে ভর্তা খাই, এরকম করে বলি না? তো এই ঠিক তেমনি এই মানসিক রোগ জিনিসটা হচ্ছে এই ওই যখন নর্মালি আমার মন খারাপ থাকছে, নর্মালি আমি একটু খুঁতখুঁতে, এগুলো কিন্তু সর্দি কাশি ফ্লুর মতো। কিন্তু এটাই যদি দিনের পর দিন গ্রো করে, বলা হয় কোনো কিছু অস্বাভাবিক কোনো কিছু যদি 15 দিনের বেশি বলা হয় সে গ্রো করে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে এটা একটা মানসিক রোগের দিকে টার্ন নেয়। পরবর্তীতে এটা কিন্তু চিকিৎসা মাস্ট। তো এইরকমভাবে এই ওসিডি যাকে বলি আমরা, ওসিডি, এই ওসিডি আমার কেন জানি মনে হচ্ছে যে তোমার হাজবেন্ড ওসিডির শিকার। এবং ওসিডি থেকে বেরিয়ে আসার নিয়মগুলো আগে পড়ো, তারপরে প্রয়োজন হলে একজন ভালো তোমার পরিচিত যারা আছেন, যিনি এই আমরা যেটাকে বলি মনোচিকিৎসকের সঙ্গে কথা বললে অনেকটাই হেল্প হবে। বাট আপাতত নেটে গেলেও তুমি এটা সম্পর্কে জানতে পারবা। বাচ্চাদের কথা চিন্তা করো, কারণ বাচ্চাগুলো কিন্তু অসহায়, ওরা কিন্তু ইচ্ছে করে তোমার বাসায় আসেনি, হ্যাঁ, তোমরা স্বামী স্ত্রী মিলে ওদেরকে পৃথিবীতে এনেছো, এবং ওরা এখন তোমাদের কাছে, তোমরা খাওয়ালে ওরা খাবে, তোমরা যদি মারামারি করো সেটা ওদের দেখতে হবে, তোমরা যদি সুন্দর পরিবেশ রাখো সেটাই কিন্তু ওরাই খুশি হবে। তো এই কাজটা করো না, এই কাজটা এই জন্য করো না কারণ যেসব বাচ্চারা না এরকম বাবা মার হুলস্থুল দেখে বড় হয়, এরা না ভবিষ্যতে গিয়েও না ওদের ভেতরটা পাষাণের মতো হয়ে যায়, বাবা মা থেকে এরা ডিটাচ হয়ে যায়। পরবর্তীতে এই রাগ এই ক্ষোভগুলা কিন্তু তারা ভবিষ্যতে যখন সংসার করে সেখানেও কিন্তু এটা ক্ষোভের অবশ্যই প্রভাবিত করে, এবং এই ক্ষোভটা তখন তাদের উপরেও প্রভাবিত হয়। এই কাজটা করো না প্লিজ, আমি একদম সবার কাছে হাত জোর করিয়া, বাচ্চাগুলোর কথা ভাববা, যত রাগ আসুক, যত ক্ষোভই আসুক, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের কথাবার্তা ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু এটাকে এমন একটা ইস্যু করো না যেটা যেন এই ফেরেশতা বাচ্চাগুলা কাঁদতে থাকে, এই ফেরেশতা বাচ্চাগুলা অন্তর থেকে মানে কি বলবো, মানে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকে, এই ফেরেশতা বাচ্চাগুলা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে, কারণ ওরা তো বলতে পারে না কিছু, মাসুম বাচ্চা। আমি কিন্তু বাচ্চাদের হয়ে কথা বলি, আমি সবসময় যখনই কেউ স্বামী স্ত্রীর প্রবলেম নিয়ে কথা বলি, যখনই আমি বলি যে বাচ্চা কয়টা, বলে যে একটার বয়স 2 বছর, একটার বয়স 5 বছর, আমি আমার আপ্রাণ চেষ্টা করি সেই সংসারটাকে টিকিয়ে রাখার, যত না বেশি স্বামী স্ত্রীর জন্য তার চেয়ে অনেক বেশি এই বাচ্চাগুলোর জন্য। আমি একদম মন থেকে বলি, আমি বাচ্চাগুলোর জন্য আমার কাছে, আমি অনেক সময় কেঁদে ফেলি, আমি বাচ্চাগুলোর কথা ভাবলে কেঁদে ফেলি। আমার কাছে অনেক সময় বাবা মারা আসেন, ছোট বাচ্চাটা থাকে, ওনারা কথা বলতে থাকে, স্বামী স্ত্রীকে বলতে থাকেন তুই দোষী তুই দোষী তুই দোষী, আর স্ত্রী বলতে থাকে তুই দোষী তুই দোষী তুই দোষী, আর আমি গালে হাত দিয়ে না ওই যে ছোট্ট বাচ্চাদের যে আমার সামনে চকলেটটা খুলছে ওর কথা ভাবতে থাকি, এবং তখন আমি বলি বাই অল মিনস এই সংসার আমাকে জোড়া লাগাতেই হবে এই ফেরেশতা বাচ্চাটার জন্য। এবং বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত যত স্বামী স্ত্রী, হ্যাঁ, আজকে 6 বছর আমার কাছে এসেছেন, তারা প্রত্যেকেই, যতজন আমার সাথে আবার কন্ট্যাক্ট করেছেন বা একটা হ্যালো হাই করেছেন বা কোথাও দেখা হয়েছে, বলেছেন আপা আমাদের সমস্ত ঝামেলা কিন্তু মিটে গেছে, এবং নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড লাইফ। আমি বলি ইটস নাথিং, ইট ওয়াজ দ্য উইশ অফ আল্লাহ, ওই বাচ্চাটার জন্য এটা হয়েছে, এটা আমি বিশ্বাস করি, হ্যাঁ, এটা, এবং এই জন্য আমি প্রত্যেকটা বাচ্চার হয়ে কথা বলি, প্রত্যেককে বলছি বাচ্চাদের কথা ভাববা প্লিজ, হ্যাঁ, প্রয়োজনে খুব রাগ আসলে আমাকে গালি দিবা প্লিজ, হ্যাঁ, তবু বাচ্চাগুলোকে না, বাচ্চাগুলোর জন্য ঘরটাকে অশান্তি করবা না, হ্যাঁ, চিল্লাচিল্লি করবা না, প্লিজ করবা না, হ্যাঁ, প্লিজ করবা না, এই বাচ্চাগুলো এই সময়টা তোমরা কোনোদিন পাবা না, বাচ্চাগুলো কিন্তু একসময় বড় হয়ে যাবে, হ্যাঁ, একসময় ওরা চাইলেও আর তোমার কোলের কাছেও আসবে না, চাইলেও কিছু চেয়ে ঘ্যান প্যান করবে না। সো এই প্রতিটা মুহূর্তকে উপলব্ধি করো, জিব্বা দিয়ে আইসক্রিম যেভাবে আমরা চেটে চেটে খাই এভাবে ইয়ে করো, এনজয় করো, ওদের সাহচর্যটাকে দেখো, ওরা কত যে সুইট না, একটু কাছে ডাকো, একটা ছবি আঁকো, নিজে বলো মা তুই তো গাছ আঁকছিস, আমি তো কোনোদিন পারতাম না, কিংবা নিজের ছোটবেলায় গল্পগুলো বলো, ওদের সাথে সেলফি তোলো, তার সো মেনি ছোট 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 টিডবিটস থিংস, এগুলো এনজয় করে। একটু বড় যে তার সাথে একটা মুভি নিয়ে কথা বলো, তার চেয়ে একটু বড় যে তার সাথে তোমার ভবিষ্যতে কি স্বপ্ন ছিল আর ওর কি করতে চায় সব নিয়ে কথা বলো, হ্যাঁ, তুমি তারপরে ছোটবেলায় তোমরা কি খাবার পেতে, ওরা কি পাচ্ছে, তোমাদের সময় কোন চকলেটটা ছিল, ওই কদবেলের মধ্যে কাঠি ঢুকিয়ে কিভাবে খেতে, এগুলো মানে দেয়ার আর সো মেনি থিংস, হ্যাঁ, প্রত্যেকটা
বয়সের বাচ্চাদের সাথে আলাপের না অনেকগুলো জিনিস আছে। আর এই সময় এই কোভিড-19 আমি বলবো বাচ্চাদের স্কুল বন্ধ, হ্যাঁ, এবং প্রত্যেকটা বাচ্চারা কিন্তু ঘরের মধ্যে একটু বন্দি অবস্থানে আছে। এমনিতেই এদের খুব ওদের ভেতরে আমরা তো বলতে পারছি, ওরা কোথায় বলবে? সো ওদের প্রতি সহমর্মিতা দেখাও। হ্যাঁ, পৃথিবীতে এই বাচ্চাগুলো সবচেয়ে আপন তোমরা। সো তোমরা ওইটুকু চিন্তা করে বাচ্চাগুলোকে সময় দাও, ওইভাবে বাচ্চাগুলোকে বুকে আগলে রাখো, প্লিজ 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 প্লিজ। ইয়েস। ফারহানা ইয়াসমিন বলছেন, আমার আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে 2 বছর। বাসা থেকে এখন বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে। আমিও চেষ্টা করছি সবকিছু নতুন করে মানিয়ে নেওয়ার জন্য, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তাকে কোনোভাবেই সহ্য করতে পারছি না। এখন আমি কি করব, কি করলে সব ঠিক হবে, একটু বলবেন প্লিজ। আপাতত বিয়েতে যেও না তুমি। বিয়েটা তোমার অবচেতন মনে একটা বিভীষিকার মতো হয়ে আছে, ঠিক আছে ফারহানা? সো ডেফিনেটলি জন্ম মৃত্যু বিয়ে রিজিক, আমি বিশ্বাস করি এটা পুরোপুরি আল্লাহ তাআলার ইচ্ছার উপর, চাইলেই হয় না। সো ওটা তোমার নির্ধারিত সময় হবে। হ্যাঁ, প্রথমটা হয়নি, ওটা থেকে তুমি যে কষ্ট পেয়েছো, যে দুঃখ পেয়েছো, কারণ আমরা মেয়েরা না সহজে ঘর ভাঙতে চাই না, তো ওই আতঙ্ক থেকে তুমি এখনো বেরিয়ে আসতে পারোনি। তাই তোমার বাড়ির লোক যতই চাক, তুমি কিন্তু এখনো হিলিং পিরিয়ডে আছো। হ্যাঁ, মানে ফুল হিল হয়নি। একটা একটা ঘা যদি হয়, ঘাটা কিন্তু শুকোতে একটা টাইম লাগে। ওই টাইমের আগে যদি উপরের চামড়াটা মনে হয় যেন শুকিয়ে গেছে, কিন্তু একটু কোচা দিলে প্যাচ প্যাচ করে কিন্তু রক্ত বেরিয়ে আসে, অর্থাৎ ফুল হিল হয়নি। ফুল হিল যখন হবে তখন হাজার হাত এরকম নাড়ালেও কিন্তু ঘা থেকে কিছু বেরোবে না। তো ওইরকম ভাবে তোমার কিন্তু এখনো ফুল হিল হয়নি। ফলে হচ্ছে কি, ওই যখনই তোমার ওই উপরের চামড়াটা দেখা যাচ্ছে হিল, অর্থাৎ শুকিয়ে গেছে, অর্থাৎ তোমাকে উপর থেকে ভালো দেখাচ্ছে মনে করে সবাই যখন বিয়ের প্রস্তাব আনছে, ওই বিয়ের কথাবার্তা যখন হচ্ছে, বিয়ে যখন আংটি বা পরা, যে বিয়ে করার জন্য কথা বলছে, ওই কথা বলার মানে হচ্ছে তোমার ঘাড় ভেতর থেকে রক্ত বেরিয়ে আসছে, অর্থাৎ তোমার বিয়ের থেকে যে কষ্ট পেয়েছিল ওটা পুরোপুরি শুকাতে দিতে হবে। প্লিজ আমি বলবো আগামী 1টা বছর তোমার যা ভালো লাগে, তুমি যদি ছবি আঁকতে পারো ছবি আঁকো, গান গাইতে পারলে গান শিখো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তুমি যদি হাতের কাজ জানো তাহলে হাতের কাজ করো, তোমার যদি লেখাপড়া করার ইচ্ছা হয় তাহলে অনলাইনে কোনো একটা ডিগ্রি নাও। অর্থাৎ বিয়ের বাইরে, হ্যাঁ ডেফিনেটলি তোমার যে আত্মীয়স্বজন তোমার বিয়ের জন্য বলছেন, বাবা মা বলছেন, তাদেরকে আমার ভিডিওটা দেখাও, তুমি আমার মেয়ের মতো। আমি কিন্তু আমি বারবার বলি না, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমি এই কথাগুলো কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে বলি না, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে অ্যাটলিস্ট এতটুকু হলো যাতে আমি একটা সুন্দর রাস্তা দেখাতে পারি। মেনে নেওয়া বা চলার কিন্তু ইচ্ছা তোমাদের, তোমার প্যারেন্টসদেরকে দেখাও। আমি সেই মানুষটাকে, আমি বারবার বলছি, সেই মানুষটাকে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিতে পারে যে মানুষটা নিজের চলার পথে রাস্তাটাকে একটা সুন্দর জীবনের গতিতে নিয়ে আসতে পেরেছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেদের বিয়ে হয়ে গেছে। তো এখন আমি মনে করি আমার এই সময়টুকু ছেলে মেয়েদের বহু দিয়েছি, এখন তোমাদের জন্য। এই তোমাদেরকে আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই বলছি, তোমার বাবা মাকে বলো, আত্মীয় স্বজনদের বলো যে এখন যদি জোর করে তুমি কারোর সাথে বিয়ে হয়, তুমি কিন্তু হ্যাপিনেস আসবে না। হ্যাঁ, 2 দিন পরে তোমার ঝগড়াঝাটি হবে, তোমার ওই ফ্রাইং প্যান টু ফায়ার বলে, হ্যাঁ, যে জ্বলন্ত কড়াই থেকে তুমি আগুনে হয়তো বা ঝাঁপ দিবে। এটা করার কোনো দরকার নেই। আগামী 1টা বছর বিয়ের বাইরে আরো অনেক কিছু আছে। বিয়েটা তো একবার হয়েছে, দেখেছো, তাই না? সো এখন অ্যাটলিস্ট তোমার একদম ফুললি তুমি যেটা পছন্দ করো, আমি আবারও বলছি, তোমার যেটা, তোমার লেখাপড়া করতে ইচ্ছে করলে করো, হোয়াট এভার, হ্যাঁ, ফিল লাইক ডু ইট। তুমি যদি কিছু না করতে চাও বাড়িতে, অ্যাটলিস্ট গাছপালা লাগাও, অথবা 4টা বাচ্চাকে পড়াও, ডু সামথিং যাতে নিজেকে তুমি ব্যাপৃত রাখতে পারো, নিজেকে ব্যস্ত রাখতে পারো। ওরকমভাবে তুমি ব্যস্ত থাকো আগামী 1 বছর পর অটোমেটিকলি সময়ই বলে দেবে তোমার করো। ডেফিনেটলি বিয়ে হবে, বিয়ে করবে না কেন, কিন্তু এখন হচ্ছে কি, গত 2 বছর কিন্তু তুমি হিল করার সময় দেয়। 2 বছরের মতো কয়বারের বিয়ের কথা উঠছে, বেশ কয়েকবার বিয়ের কথা উঠছে, হ্যাঁ, বারবার কিন্তু বিয়ে আসছে, তোমার কাঁচা ঘাটা আবার কাঁচা হয়ে গেছে। তো একদম টানা 1টা বছর নেও বিয়ে, নাথিং। বাবা মাকে গুছিয়ে বলো প্লিজ, হ্যাঁ, কারণ এই মুহূর্তে সমাজ কি বলবে, লোকে কি বলবে, আকাশের চাঁদ চলে আসছে, এগুলো চিন্তা করে মেয়েটাকে ওনাদের হাত পা বেঁধে পানিতে ফেলার কোনোই দরকার নাই। তার চেয়ে বরং দাঁতে দাঁত চেপে 1টা বছর নিজেকে তৈরি করো, তারপর ডেফিনেটলি দেখবে তোমার সব কিছুই পাল্টে গেছে। অল দ্য বেস্ট। ইয়েস, হ্যাঁ, শেষ করবো? হ্যাঁ, অনেকে তোমাকে শুধু বলছেন যে ফোনে কথা বলতে যাচ্ছে, তাদেরকে কি কিছু বলার আছে তোমার?
ফোনে কথা বলতে চাচ্ছি বা- ফোনে কথা বলাটা হচ্ছে কি, আমি তো এখনো অফিস করছি না, সেই অফিস করছি না বলে আসলে ফোনে কথা বলা যাচ্ছে না। তবে আমার ইচ্ছে আছে নেক্সট ডে আমরা অফিসে যাব। অফিসে যাওয়ার আগে আমি আমাদের এখানে পোস্টেই বলে দেবো, বা আমি লাইভে এসে বলে দেবো যে শোনো তো আমরা অমুক তারিখ থেকে আমি অফিস করব। আমি যেদিন থেকে অফিস করব ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে যে 15 তারিখের পর থেকে আমার অফিস করার। সো আমি যেটা করবো যে আমাদের হাল ছেড়ো না বন্ধুর ভিডিওতে দুটো নাম্বার দেখো, হ্যাঁ, দুটো নাম্বার ঘুরতে থাকে, 019 দিয়ে একটা নাম্বার, 016 দিয়ে একটা নাম্বার দুটো লিখে রাখো ভিডিওতে, দেখবা যে নাম্বার দুটো ঘুরতে থাকে। ওই নাম্বার দুটো সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাংলাদেশ সময়, শুধুমাত্র শুক্রবার আর ঈদের মানে সরকারি ছুটি ছাড়া আমি থাকলে ফোন করলে আমি কথা বলতে পারবো, কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ আমি কথা বলবো। বাট আপাতত যেহেতু আমি বাসায় থেকে কথা বলছি, আমি অফিস করছি না, সেজন্য এই মুহূর্তে ফোন নাম্বারগুলো বন্ধ আছে। আর এটা অবশ্যই আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ 15 তারিখের পর আমি যখন অফিস করব তখন এটা খোলা থাকবে, এবং তার আগে আমরা কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়ে দেবো। আবার আমার কথাটার মাথায় রেখেও দু একজন একটু অ্যালার্ম দিয়ে রাখো, যে 16 তারিখের অ্যালার্ম দিয়ে রাখো, এবং নাম্বারগুলো লিখে রাখো, তারপরে একটা নক করে দেখোই না। আসলে আমরা না জীবনে না দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস। যেরকম জীবনে যে কোনো কিছুই না ও পেতে গেলে কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়। চাইলাম আর পেয়ে গেলাম, এটা না কোনো মূল্যায়ন হয় না। হ্যাঁ, একটু ধৈর্য ধরা, সাবার করো, নাম্বার দুটো কোথাও লিখে রাখো। আচ্ছা ম্যাম বলেছে, ঠিক আছে, 15 তারিখে একটা নক করো নাম্বারটা, অথবা 16 তারিখে নক করো। এই ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে সাবার করে তার কাছে সব কিছুই আসে। সো এইটুকু সাবার, হ্যাঁ, যে সাবার আর শকর, হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু আমাদের খুব অভাব। হ্যাঁ, আমাদের এত অভাব হয়েছিল শকর, এবং দুটোর জন্য আমরা কিন্তু এখন কি করছি, আমরা কিন্তু এই দুটোর জন্যই প্রচণ্ডভাবে মূল্য দিচ্ছি নাকি। আমরা শুকর করা ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতা দিয়েছেন, আমি বলি তোমরা যে এই পাগল মহিলা কি সব বলে, একটু পাগল তো আছি তো অবশ্যই। পাগল না হলে তোর কেউ এরকম ভাবে হালছাড়া করতো না, না, পাগল না হলে কেউ অফিস এবং টাকা রোজগারের সময়টুকু মানুষের জন্য বিনা পয়সায় কথা বলতো না, মানুষকে ডেকে এনে আলাপ করতো না, ডেফিনেটলি পাগল, এই ব্যাপারে কোনোই সন্দেহ নেই। বাট এই পাগল মানুষটা কিন্তু বহু আগে থেকে বলতো সবচেয়ে বড় নেয়ামত শারীরিক সুস্থতা। লেটেস্ট মডেলের গাড়ি, ব্র্যান্ডেড ড্রেস আপ, ডাজন্ট ম্যাটার, আলহামদুলিল্লাহ আগে বলো যে তোমার শারীরিকভাবে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখেছেন। আমরা কিন্তু কজন বুকে হাত দিয়ে বলে তো, এখন হয়তো বলবো, কিন্তু আজ থেকে 3 মাস আগেও 2019 এর কথাই ধরো, গত বছরই তো আমরা, গত বছর কবার আলহামদুলিল্লাহ বলেছো না, গত বছর বারবার কি বলেছো, ইস উনি এত টাকার গাড়ি চড়ে, আমরা তো জীবনে একটা ইয়েতে কি বলে লেটেস্ট মডেলের একটা হোন্ডাও কিনতে পারলাম না, এরকম একটা ব্যাপার। অথবা ওর বাড়িতে গেছিলাম, কি বড় একটা টেলিভিশন দেখেছি, আমার কি আছে, একটা ছোট্ট একটা টেলিভিশন, তাও আবার ফ্ল্যাট স্ক্রিন নাই। অথবা আহারে বিয়ে বাড়িতে যাবো, আমার কি আছে, কয়টা কাপড় আছে, এই কাপড় তো গত বছরই অমুকের বিয়েতে দেখাই ফেলছিলাম, হোয়াট এভার ইট ইজ। অর্থাৎ সব জায়গায় আমরা ছিলাম অভিযোগের বাক্স। আমার বহু ভিডিও আছে, বহু সময় বহুবার বলেছি যা সবচাইতে বড় নিয়ামত শারীরিক সুস্থতা। আমরা জোরে বাতাস দিয়ে না শ্বাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ, এটার জন্য আমরা আগে শুকর করি। কিন্তু আমরা সবার আগে শুরু করতাম অভিযোগের বাক্স খুলে, সবার আগে সুযোগ করতাম, আরে আমার তো কিছুই পাইলাম না, আমি একটা অভাগা বইলা, এবং শকর শব্দটা বহু দূরে কোথায় জানি হারাই গেছিল। আর এখন বলছে আল্লাহ কোভিড-19 থেকে আমরা বাঁচাই রাখো, তার জন্য আমি শকর করি। অর্থাৎ আমার কোভিড-19 হবে না, অতএব আমি শকরে আসি। কেন এখন শকরের কথা মনে হয়? এই শকর তো বহু বছর আগেই করার কথা ছিল, বিল্টিনই থাকার কথা ছিল, তাই নয় কি? আর ধৈর্য, ও মাই গড, আমরা এত অধৈর্য ছিলাম যে আমাদের ধৈর্য শব্দটা বোধহয় আমি বেশ করতে ভিডিওতে বলেছি যে আমাদের ধৈর্য শব্দটা না হারিয়ে গিয়েছিল। কিছুদিন পরে বোধহয় ডিকশনারি তো পেতাম না, এরকম অবস্থা হয়েছিল। এখন কি কেমন লাগে, পুরো ওয়ার্ল্ড ঘরের মধ্যে বসে আসি না, এখন অধৈর্য হই না। সো আল্লাহ তাআলার শান বলা যায় না, না, আল্লাহ তাআলা হ্যাজ টিচড আস। আমি তো বলবো যে কোভিড-19 এ আল্লাহ তাআলা একটা বিশাল বড় শিক্ষা নিতে না, হ্যাঁ, রাইট। এবং এই কোভিড-19 এর পরে যার শিক্ষা হবে না, হ্যাঁ, অনেকের হয় না,
তারা জীবনেও হবে না, তার থেকে আর কিছু আশাও আমি করি না, বাট আমি বিশ্বাস করি অনেকেই শুধরে যাবে, অনেকেই শুধরে যাবে, অনেকেই একটু অনেকগুলো তো ভুল ছিল, হ্যাঁ ওই যে শুরুতেই কথাগুলো বলেছিলাম, আবারও বলি ভুল ছিল মানে না বুঝে করেছিলাম, না বুঝে ব্র্যান্ড দেখছিলাম, না বুঝে কিন্তু এখন বুঝছি ভাই সবচেয়ে বড় হলো শারীরিক সুস্থতা, আলহামদুলিল্লাহ। এই যে জোরে অনেকেই বলবে, ডেফিনেটলি আমি বলবো এটাই পরম পাওয়া। আজকে আমি আর বলতে চাচ্ছি না, এত কথা বলে না খুব টাফ হয়েছে, ওই যে বললাম আমরা 2-1 দিনের মধ্যে আবার লাইভে আসবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে আগামী 2 দিনের মধ্যে আমি আবার লাইভে আসবো। বাকিটুকু আল্লাহর ইচ্ছা, হ্যাঁ বাকিটুকু আল্লাহর ইচ্ছা। তবে যাওয়ার আগে একটু কথা বলবো, সবসময় যে কথাটা বলি, আমার যে লাস্টের কথাগুলো আছে না, যে কিছু কিছু সমস্যার সমাধান আমরা মানে আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দিই, তখন অনেকে বলতে কিছু সমস্যা, হ্যাঁ কিছু সমস্যা যেমন প্রাকৃতিক দুর্যোগ, ওইটা সমাধান আমাদের হাতে জিন্দিগিতেও নাই, হ্যাঁ সাইক্লোন, জলোচ্ছ্বাস, যেমন ভূমিকম্প, যেমন কোভিড-19, হ্যাঁ কি খেল, পুরো দুনিয়া বসে গেছি আমরা, বসে যাই না। এগুলোর সমাধান আসলে ব্যক্তিগতভাবে আমাদের হাতে নাই, তাই আমি ওই কথাগুলোই মুখস্থ করাতে বলছি সবাইকে, অন্তরে ধারণ করতে বলছি। সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ো না বন্ধু।